অবশেষে জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু। ভোটে অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হয়ে থাকতে পারে বলছে নির্বাচন কমিশন। প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি না হলে গণতন্ত্র ঠিক হবে না, মন্তব্য আলী রিয়াজের। গণতন্ত্র সুরক্ষায় ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যের তাগিদ রাজনীতিবিদদের। দেশের অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে, অভিমত ব্যবসায়ীদের। বিপর্যয় ঠেকাতে পেরেছে সরকার, দাবি প্রেস সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন আওয়ামী লীগের আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। শনিবার বিকেল 5:30টার দিকে ফলাফল ঘোষণা শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন নির্বাচনে কোনো অনিয়ম প্রতীয়মান হয়নি। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় 25 পদের বিপরীতে প্রার্থী 177 জন। দর্শক, জাকসু নির্বাচনে হল সংসদের ফলাফল ঘোষণা করা হচ্ছে, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। দর্শন বিভাগ, রিফাত মাহমুদ বাংলা বিভাগ, এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। আব্দুল্লাহ আল সাবিদ ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 205 ভোট। মোহাম্মদ আলী বিভাগ, তিনি পেয়েছেন 158 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সাবিদ ইতিহাস বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন, রফিকুল ইসলাম দর্শন বিভাগ, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট এন্ড ড্রামা প্রার্থী ছিলেন 2 জন, গৌতম চন্দ্র চারুকলা, তিনি পেয়েছেন 230 ভোট, এবং মোহাম্মদ রাইহানুল ইসলাম দুর্জয় পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 128 ভোট। বিজয়ী হয়েছেন গৌতম চন্দ্র চারুকলা বিভাগ। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ উবাইদুল ইসলাম ফুরকান পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 120 ভোট। তানজির রহমান হিমেল ভূগোল ও পরিবেশ বিভাগ, তিনি পেয়েছেন 237 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ তানজির রহমান হিমেল ভূগোল ও পরিবেশ। সেক্রেটারি 2 জন, তিনি পেয়েছেন 156 ভোট, এবং মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী বাংলা বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী বাংলা বিভাগ। দর্শক, আপনারা দেখছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সর্বশেষ সংবাদ। শুধু নির্বাচন নিয়ে না ভেবে রাজনৈতিক দলগুলোকে রুলস অব দ্য গেম বা প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তন নিয়ে চিন্তার পরামর্শ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। অন্যদিকে রাজনৈতিক মতভেদ থাকলেও গণতন্ত্রকে সুরক্ষা দিতে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যই রাষ্ট্রের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা সংস্কার প্রস্তাবনা বিষয়ক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত বাস্তবায়ন করতে হলে হোঁচট খেতে হবে। গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষোভ দৃশ্যমান। ফ্যাসিবাদ শক্তির মোকাবেলা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা দূর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করতে ভূমিকা রাখার পরামর্শ দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য কমিশনের ১৯টি বিষয়ের মধ্যে ১০টিতেই একাধিক ভিন্নমত রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্নমত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়নের ক্ষেত্রে একমত সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের ১৯টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের গঠন, ইখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সংবিধানের ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের 4টি পদ্ধতি গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। 13 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে বলেছে কমিশন। রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সনদের চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর আশা করছে জাতীয় ঐকমত্য কমিশন। যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন 2 বছর লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক একজনের এক এক রকম। 5 আগস্ট সফল হওয়ার পর তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। 3 মাস ডান বাম মধ্যপন্থা সবার সাথে আলোচনা করেই তাদের মতামতের ভিত্তিতে বিএনপি 31 দফা প্রণয়ন করেছিল। এখন 2-1টি দল পিআর পদ্ধতির কথা বলছে। একসাথে সবাই জেল জুলুম মোকাবেলা করলেও এখন ব্যক্তি স্বার্থ হাসিলে সবাই এক সুরে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়া বিষয় এখন আর সরকারের হাতে নেই। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতে হবে। যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে এগুনো যায়নি। রানা প্লাজার বিপর্যয় থেকে শিক্ষা নেয় তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে আছে। এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের অনেক হারাবার আছে, এজন্য ব্যবসায়ীরা শঙ্কিত। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্রাজুয়েশনে সরকার যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, আগে সরকারের রেখে যাওয়া দেশের খারাপ অর্থনীতি এখন হাসপাতাল থেকে বের হতে পারেনি। তবে তথ্যের ম্যানিপুলেশন হয়েছে সেটি বলে এলডিসি গ্রাজুয়েশন পেছানো যাবে না।
আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল। দুপুরে কক্সবাজারের উখিয়ায় একটি হোটেলে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009-এর সংশোধন বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পর সরকারে আসা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে ভুলে সংস্কার ভণ্ডুল করে দেবে। সরকার এতটা নিরাশাবাদী নয়। রাজনৈতিক দলগুলো যখন আইন করে তখন তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনায় রাখে, ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একক প্রার্থী ঘোষণা দিলেও বিএনপিতে রয়েছে ডজন খানেক প্রার্থী। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যাও তত বাড়ছে আসনটিতে। তার উপরে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে এ আসন থেকে নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তবে মনোনয়ন প্রশ্নে অনেকে নতুন মুখ, আবার অনেকে পুরনো মুখকে দেখতে চান। অন্যদিকে হয় এমপি না হয় দলীয় পদ। হাইকমান্ডের এই সিদ্ধান্তে মনোনয়নের হিসাব বদলে যেতে পারে এমন ধারণাও অনেকের। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। বরিশাল সদর আসন থেকে বিএনপির প্রার্থীর তালিকায় আগে থেকেই শোনা যাচ্ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এবায়দুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের নাম। এবার এসব নামের সাথে যুক্ত হলো দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। সব পাখি কিন্তু সাজের বেলা নিরে ফেরে। আমি যেখানেই থাকি, জাতীয় নেতা হই আর যেখানকারই সংসদ সদস্য থাকি, আমার এখন নিজের ঘরে ফেরার সময় হয়েছে। এই জন্যই বরিশাল 5 আসন থেকে মনোনয়ন চাচ্ছি। নির্বাচন করব এবং সংসদ নির্বাচন করব। মেয়র আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, 4টা পদ আমাদের এখানে। 4 পদের জন্য তো এখনও নেতৃত্ব ঠিক হয় না। বরিশালের মানুষের সেবা করার উদ্দেশ্যে, বরিশালের উন্নয়নের স্বার্থেই আমি বরিশালে বিএনপির পক্ষ থেকে দলের কাছে আমি মনোনয়ন চাইব বরিশাল সদর 5 আসনে। তবে তৃণমূলের কর্মীদের দাবি, গণ অভ্যুত্থানের আগ থেকে দুঃসময়ে পাশে থাকা কর্মীবান্ধব নেতাকে মনোনয়ন দেয়া হোক। যে নেতা বাসায় চাল ছিল না, ডাল ছিল না এবং তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, ওই নেতাকেই আমরা চাই। যাদের বিরুদ্ধে লুটপাট চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সাধারণ মানুষ যাকে পছন্দ করে, জনপ্রিয়তার শীর্ষে আছে, এমন সেই ব্যক্তিকেই আপনারা দল থেকে মনোনয়ন দিবেন এবং আপনারা যাকে মনোনয়ন দিবেন আমরা তৃণমূলের নেতাকর্মীরা তার জন্যই আমরা কাজ করব। এদিকে জামায়াত ইসলামের চূড়ান্ত প্রার্থী হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ইসলামী আন্দোলন প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে মুফতি ফয়জুল করিমকে। জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পাননি। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। জামাত ইসলামের একজন কর্মী হিসেবে আমি মাঠে ময়দানের সামনে থেকেই কাজ করে আসছি। জনগণ সেটা জানে এবং তারা তাদের সেই আস্থার জায়গায় আছে বলে আমরা মনে করি। বিভাগীয় নগরে বরিশাল সদরের এই আসন থেকে বিএনপির মনোনয়ন কে পাবেন, নগরীর সর্বস্তরে আলোচনা এ বিষয়টিকে ঘিরেই। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কার কাজ চলায় উভয় দিকের যানবাহন 1 লেন দিয়ে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন, আহত অন্তত 15 জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুরে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। পরে নাম ফলক উন্মোচন সহ চত্বরে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা। দুপুরে সৈয়দপুর ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণী সম্পদ উপদেষ্টা।
শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা হয়েছে সাতক্ষীরার পাটকেলঘাটায়। তালা উপজেলা কলেজ শিক্ষকদের আয়োজনে পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় 4 শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। এ সময় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে 4 শতাধিক দোকান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়। খুলনা জেলার ডুমুরিয়া ফুলতলা বটিয়াঘাটা এলাকার নদী ভরাট খনন সহ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরের নেয়া প্রকল্প পরিদর্শন করলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। সকালে শৈলমারী রেগুলেটর টিয়াবুনিয়া রেগুলেটর সালতা নদী খনন কাজ পরিদর্শন করেন তিনি। পরে অংশীজনদের সাথে মতবিনিময় করেন। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে সাম্য, মানবিক ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। দুপুরে রাঙ্গুনিয়া গোডাউন চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরির রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের সামনে এই মানববন্ধন হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক এহসানুল কবির, সদস্য সচিব রুহুল আমিন সর্দার, বিভাগীয় সভাপতি আরজু শেখ সহ অনেকে। ঐতিহ্যবাহী সাভার সিটিজেন ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। সমাজ উন্নয়নমূলক এই প্রতিষ্ঠানের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ডিপিজেটের প্যাডক্স জিন্স লিমিটেডের আয়োজনে ইন্টারসেকশন ফুটবল কাপ টুর্নামেন্ট 2025 হয়েছে। আশুলিয়ার কবিরপুর বুড়িট্টে ক্লাব মাঠে খেলাটি হয়। প্রতিষ্ঠানটির এইচআরএম অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজার নুরুল আলম নুরু এর উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক সো ওয়াইম্যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবশেষে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ভোটে অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হয়ে থাকতে পারে বলছে নির্বাচন কমিশন। প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি না হলে গণতন্ত্র ঠিক হবে না মন্তব্য আলী রিয়াজের। গণতন্ত্র সুরক্ষায় ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যের তাগিদ রাজনীতিবিদদের। দেশের অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে অভিমত ব্যবসায়ীদের। বিপর্যয় ঠেকাতে পেরেছে সরকার, দাবি প্রেস সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন আওয়ামী লীগের আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।